টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। কর্মচঞ্চল সচিবালয় সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব নেই বলছেন উপদেষ্টারা। লন্ডনের বৈঠক নিয়ে আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে বসার পরামর্শ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই কমিশনের লক্ষ্য জানালেন সিএসি। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ইশরাকের। জরুরি সেবা ছাড়া ডিএসসিসির সব কার্যক্রম বন্ধের ঘোষণা। জুলাই আগস্টের 3 হত্যা মামলায় সাবেক 9 পুলিশ সদস্য সহ 11 আসামি ট্রাইব্যুনালে। আবু সাইদ হত্যা মামলায় সময় আবেদন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল, নিহত 10। পরমাণু প্রশ্নে তেহরানকে আলোচনার প্রস্তাব জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অকল্যান্ড সিটির বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। ঈদের ছুটি শেষে খুলেছে সব অফিস আদালত। তবে প্রথম দিনে কাজের চাপ না থাকায় ঢিলেঢালা সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপদেষ্টারা। পরিবেশ উপদেষ্টা বলেন, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার দূরত্ব ছিল না। কিছু ভুল বোঝাবুঝি থাকলে তা লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দূর হয়েছে। আর ওই বৈঠক নিয়ে কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদের টানা 10 দিন ছুটি শেষে ফের কর্মব্যস্ত নগরবাসী। সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। কর্মস্থলে ফিরেই সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এবারের ঈদ যাত্রা খুব একটা খারাপ হয়নি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পথ খোলা আছে। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবছর 91,36,700 শতাধিক পশু কোরবানি হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার আগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানেও। তবে প্রথম দিনে কাজের তেমন চাপ না থাকায় সহজেই সেবা নিতে পারছে গ্রাহকরা। এদিকে খুলছে সব আদালতও, চলছে মামলার শুনানি সহ নিয়মিত সব কার্যক্রম। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়াই নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিসি বলেন, কমিশনকে কোনো দলের হয়ে লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তবেই নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে। সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনি জটিলতা তৈরি করছে বলে দাবি ইশরাক হোসেনের। শপথ গ্রহণ ইস্যুতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, সিটি কর্পোরেশনের জরুরি দৈনন্দিন সেবা চলমান থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অন্য সব কার্যক্রম। সাইফুল রিপোর্টের প্রতিবেদন।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকাল থেকে নগর ভবনে ফের শুরু হয় অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেন আন্দোলন মঞ্চ ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান। জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ঠেকাতে সরকার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণে বাধা দিতে নানা অজুহাত খুঁজছে অভিযোগ করে ইশরাক হোসেনের সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন। আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত নগরবাসীর জরুরি সেবা ব্যতীত অন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এনসিপির একটি বিপদগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই আমির হোসেন সহ 4 জনের ট্রাইব্যুনালের শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল 10টার পর তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আরও হাজির করা হয় কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। মামলায় তদন্ত শেষ করতে না পারায় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের সময় আবেদন করে প্রসিকিউশন। এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়। অপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। তীব্র তাপ প্রবাহে দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানিকগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ ও মেহেরপুরে রোদ, আর্দ্রতা আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ মানুষের জীবন যেন থমকে গেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জে আজ তাপমাত্রা ছুঁয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশু ও বৃদ্ধরা। তাপমাত্রাটা অতিরিক্ত, আগের চেয়ে অনেক তুলনায় বেশি। গরমে জনজীবন অতিষ্ঠ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ এতে ভোগান্তির শিকার হচ্ছে খুব বেশি। গত 4 দিন ধরে মৌলভীবাজারের তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া মানুষ। নওগাঁয় আজ দিনের শুরু থেকেই তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা, যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই ছাতা বা গামছা দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা করছেন। বর্তমানে ডায়রিয়া, জ্বর এবং হিট স্ট্রোকের রোগী বেশি ভর্তি হচ্ছে।
তীব্র তাপদাহের কারণে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। মেহেরপুর আজ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের মাত্রা আরো অসহনীয় পর্যায়ে উঠে এসেছে। আজ কদিন 4-5 দিন ধরে খুব রোদ গরম, এই ছাতি মাথায় দিয়ে ভ্যান চালাইছি, বাজারের লোকজন আসছে না, কাজ কাম হয়েছে না, আমরা তো খুব সমস্যায় পড়ে আছি। তো রোদ গরমে আমাদের ভাড়া টাড়া কম হয়েছে, রাস্তায় লোকজন পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক খুব সমস্যা। একের পর এক জেলা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষের উপর তৈরি হয়েছে মারাত্মক চাপ। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সর্বশেষ গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 14 জন। করোনার পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। রোববার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে দেখা গেছে করোনা ও ডেঙ্গু রোগীর ভিড়। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে নতুন করে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ, ডেঙ্গু রোগীও বেড়েছে সমান তালে। রোববার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, গলা ব্যথা, সর্দি কাশির রোগী ছিল বেশি। হাসপাতালে কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য ছিল কঠোর নির্দেশনা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 14 জন, আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। বর্তমানে আমাদের হাসপাতালে 14 জন কোভিড-19 রোগী ভর্তি আছেন। এদের মাঝে 3 জনের অক্সিজেন লাগছে এবং 1 জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে 10 জন রোগী ভর্তি আছেন টোটাল ডেঙ্গু রোগী। শিশু, বয়স্ক ও আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগ থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি জানিয়ে পরিচালক বলেন, হাসপাতালে কোনো কিট সংকট নেই। দেখা যায় হাইপারটেনশন বা ডায়াবেটিস বা অন্যান্য কোনো ক্যান্সার বা যে কোনো রোগে আক্রান্ত, তাদের কিন্তু রিস্কটা অনেক বেশি। এইবারও কোনো ব্যতিক্রম নয়। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব দেন হাসপাতালের পরিচালক। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় করোনা পরীক্ষার RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। তবে কিভাবে, কবে এই ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীল। ফলে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। এদিকে ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের 16 এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য চালু করা হয় RT-PCR ল্যাব। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বছরখানেক আগে বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। হঠাৎ আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও RT-PCR সহ বিভিন্ন যন্ত্রাংশ। তবে কিভাবে, কবে এ ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। সরকারি ছুটি থাকার পরে দিনকে সোমবার ছিল, ওই দিনকে আমি এখানে আসি। তো যে খুলে ভিতরের দিকে রুমগুলো পর্যায়ক্রমে হচ্ছে একটা একটা করে চেক করতে যায়। দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর ওপরে যে এসির আউটডোর মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে PCR মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। এদিকে প্রতিনিয়তই করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। জ্বর, কাশি, এই সমস্যা আমার। এরা সব টেস্ট আমার করাইছে, কিন্তু করোনার টেস্টটা করতে পারেনি। করোনার মেশিনটা বলে হারা গেছে। 2-3 দিন ভর্তি হয়েছি জ্বরের জন্য। করোনা টেস্ট দিছে, কোনো কিছুই তো নাই, কিভাবে চেক করব। আর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। আমরা কুষ্টিয়াবাসী হিসাবে এই খবরে অত্যন্ত লজ্জিত। গাফিলতি কতটা থাকলে এত সেনসিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় চুরি হয়ে যায়? এটা আসলে চুরি কি অন্য কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হঠাৎ করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা ফোন পাই যে এখানে চুরি হয়েছে। তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে তারা
এটার ইয়েতে ছিল, তত্ত্বাবধানে রাখছিল, তারা গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে দ্রুত ল্যাবটি চালু করার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে 3টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বাসের হেলপার নিহত হয়েছেন। রোববার ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরি গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে এসপি গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসেও ধাক্কা লাগে। এতে আরমান পরিবহনের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উদ্ধার অভিযান শুরু করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে উদ্ধার কাজে নিয়োজিত হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম সহ 3 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা নেয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে। এতে ভোরে তার মৃত্যু হয়। রোববার সকাল 7টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহতের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা রয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। 14 জুন জেলা বিএনপি কালিয়াকৈর সহ 8টি ইউনিটের নতুন কমিটি গঠন করে। পৌর কমিটি গ্রহণযোগ্য হলেও উপজেলা কমিটি প্রত্যাখ্যান করে পারভেজ আহমেদ অনুসারীরা। এরই জেরে শনিবার রাতে বিক্ষোভ হয়, যার ধারাবাহিকতায় রোববার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। দেশের বিভিন্ন এলাকা থেকে নৌপথে রাজধানীতে আসছেন অনেকেই। সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, নৌপথে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা কেমন দেখছেন কিংবা সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ঢাকাগামী যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও আমরা যেটি জানতে পেরেছি যে সকাল সকাল যে লঞ্চগুলো এখানে ভিড়েছে সেই লঞ্চগুলো কিন্তু যাত্রী বোঝাই ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যাত্রীর চাপ কিছুটা কমে গেছে। আমি যদি একটু বলতে চাই, যেহেতু গতকালই সরকারি ছুটি সহ বিভিন্ন ছুটির শেষ দিন ছিল, সেই জন্য কিন্তু অনেকেই কিন্তু গতকাল চলে এসছেন। আজকে কেউ আবার আজকে সকালে এসছেন। যেহেতু আজ থেকেই সকল অফিস আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে ফেলেছে, সেজন্য গতকালই কিন্তু অনেকে যেভাবে পেরেছেন, কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ বা ট্রেনে এসছেন। তো সে তুলনায় কিন্তু গতকালের তুলনায় আজকের ঢাকাগামী মানুষের চাপ কিন্তু আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, তেমন একটা যাত্রীর চাপ কিন্তু নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে সকালে যে লঞ্চগুলো এসেছে সেগুলোতে কিন্তু যাত্রী বোঝাই ছিল, অর্থাৎ সকালে কিন্তু তারা ঢাকায় এসে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু আমি যদি একটু বলতে চাই যে প্রায় 1:25 মতো বাজে। এখন কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কম এবং লঞ্চ কিন্তু এখনো পর্যন্ত ঘাটে এসে পৌঁছয়নি। অনেকগুলো লঞ্চ কিন্তু এখনো নদীতেই রয়েছে এবং আমি যদি একটু বলতে চাই যে যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো সদরঘাট বলা যায় এক প্রকার শুনশানি বলা যায়, অর্থাৎ যাত্রী তেমন একটা চাপ নেই। যারা অন্য জায়গায় যাচ্ছেন তাদের কিছুটা চাপ আমরা দেখতে পাচ্ছি। যারা বাড়ি ফিরছে না এখনো কিন্তু কেউ আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর যারা নিত্য প্রয়োজনীয় কাজে কিন্তু তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন। সে তো
ঢাকা থেকে আগত মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, তবে যারা ঢাকায় ফিরছেন সেরকম মানুষের চাপ কিন্তু আমরা এখন কম দেখতে পাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে সদরঘাটের যে টার্মিনালগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই ফাঁকা। তবে সকালে যেসব লঞ্চগুলো এসেছে সেগুলো কিন্তু যাত্রী বোঝাই ছিল এবং সেখানে কিন্তু যাত্রীর চাপ ভালোই ছিল। আমি যদি একটু বলতে চাই, এবার ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে কিন্তু মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু গতকাল এসে পড়েছেন এবং আজ কিন্তু তারা তাদের কর্মস্থলে অংশগ্রহণ করেছেন। সেজন্য যেহেতু গতকালের ছুটির শেষ দিন ছিল, আজ থেকে প্রথম কর্মদিবস, সে কারণে অনেকটাই কিন্তু যাত্রীর চাপ কম বলা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ।